ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্স। এই মোটর ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 5, দ্যাট ইজ মোটর ইন্স্যুরেন্স ক্লেমস, চ্যাপ্টার 5 এর পার্ট 2 আজকে আমরা পড়ব। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা দেখে নেব টাইপস অফ লসেস, কি কি ধরনের লস হতে পারে সেটাই আমরা আজকে পড়ব। The different types of losses include the following. কি কি লস হয়? একটা হচ্ছে টোটাল লস or constructive total loss. A vehicle is treated as total loss mainly when it is considered that economical repairs are not possible. যখন দেখা হয় যে তার এমন একটা লস হয়েছে যেখান থেকে তাকে আর রিপেয়ার করা সম্ভব নয়, বা রিপেয়ার করা সম্ভব হলেও সেটা ইকোনমিক্যালি দ্যাট ইজ নট পসিবল, তো তখন সেটাকে টোটাল লস হিসাবে ডিক্লেয়ার করা হয়। Whenever a surveyor finds that a vehicle is either beyond repairs or the cost of repair exceeds 75% of the IDV, he assesses the claim on a constructive total loss basis. মানে সার্ভেয়ার প্রথমে কোনো লস হলে আমরা জানি যে ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, একজন ইন্ডিপেন্ডেন্ট সার্ভেয়ারকে পাঠায় সেই লসটাকে অ্যাসেস করার জন্য। এবার সার্ভেয়ার গিয়ে যদি দেখে যে সেই লসটা এতটাই হয়ে গেছে যে সেই লসটাকে রিপেয়ার করতে গেলে যে টাকাটা লাগবে সেটা আইডিভির মানে যেটা ইনশিওর ডিক্লেয়ার্ড ভ্যালু যেটা রয়েছে, সাম ইনশিওর যেটা রয়েছে পলিসিতে, তার 75%-এর বেশি হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে সেই ক্লেমটাকে কনস্ট্রাকটিভ টোটাল লস হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া হতে পারে। However, before releasing the actual payment to the insured, the insurers collect, মানে টোটাল লসের ক্ষেত্রে যখন ইনসিওরার পেমেন্টটা দিয়ে দেয় ইনসিওর্ডকে, মানে পেমেন্ট মানে এখানে টোটাল লসের ক্ষেত্রে ক্লেম অ্যামাউন্ট কোনটা হবে, যেটা আইডিভি রয়েছে সেটাই, তো সেই পেমেন্টটা যখন করে তার আগে কিছু জিনিস কালেক্ট করে নেয়, যেরকম রেজিস্ট্রেশন বুক অ্যান্ড ট্যাক্সেশন রিসিট, ইগনিশন কিজ ইন ডুপ্লিকেট, মানে দুটো ইগনিশন কি থাকে সেই অরিজিনাল এবং ডুপ্লিকেট দুটোই কালেক্ট করে নেয়, অ্যান্ড ব্ল্যাঙ্ক টিও অ্যান্ড টিটিও ফর্মস ডিউলি সাইন বাই দ্য ইনসিওর, মানে যেখানে হচ্ছে যে কোনো টোটাল লস ক্ষেত্রে কি হচ্ছে যে গাড়ি টোটাল লস হয়ে গেল, তো এই গাড়িটা আর ব্যবহার করা হবে না, এই রেজিস্ট্রেশন আইডি দিয়ে এই গাড়িটা আর চলবে না, সুতরাং সেক্ষেত্রে যা যা কালেক্ট করার সেগুলো সব ইন্স্যুরেন্স কোম্পানি ইনসিওরের থেকে কালেক্ট করবে। নেক্সট হচ্ছে ফর কম্পিউটিং টোটাল লস ভ্যালু অফ আ ভেহিকেল অন দ্য ডেট অফ লস উই নিড টু ওয়ার্ক আউট, মানে টোটাল লস ভ্যালুটাতে সার্ভেয়ার কিভাবে আসবে, কিভাবে পৌঁছবে, যে টোটাল লসের ক্ষেত্রে কতটা ভ্যালু তাকে দেওয়া হবে সেই ভ্যালুটা এক্স্যাক্টলি কিভাবে সে পৌঁছবে সেটা সেখানে দেখা হচ্ছে। ডেপ্রিসিয়েশন কস্ট অফ চেসিস by deducting cost of all 5 new tires including stepney from replacement value of the vehicle having same specification and make as on date of loss by applying depreciation on chassis as applicable and adding back 50% cost of the tires। তাহলে এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে টায়ারটা যেহেতু রাবার আইটেম সেহেতু তার উপরে 50% ডেপ্রিসিয়েশন হয়, আর কোনো একটা তোমার গাড়ির চেসিসের ওপর, চেসিসটা মেটাল আইটেম, সুতরাং চেসিসের ওপর তার ইয়ার অনুযায়ী যে ডেপ্রিসিয়েশনটা হওয়ার কথা, যেটা লিস্টেড ডেপ্রিসিয়েশন, সেটাই ডেপ্রিসিয়েট করা হয় সেখান থেকে, আর টায়ার থেকে 50% ডেপ্রিসিয়েশন করা হয়, বাকিটা অ্যাড করা হয় ওই তোমার চেসিস ভ্যালুর সাথে, মানে ডেপ্রিসিয়েশন চেসিস ভ্যালুর সাথে। Thereafter, depreciated value of body is worked out on applicable higher depreciation due to woodwork or upholstery etc. on the cost of body fabrication। এবং একটা হচ্ছে চেসিস আর টায়ারের ভ্যালুটা তোমার ঠিক করা হলো, এরপর হচ্ছে বডির ক্ষেত্রে কি করা হয়, বডিটা হচ্ছে যেহেতু জেনারেলি কাঠ দিয়ে তৈরি হয় তাই একটু ডেপ্রিসিয়েশন এক্ষেত্রে বেশি হয়, মোটামুটি গাড়ির বডির ক্ষেত্রে 50% মতন সেটাকে ডেপ্রিসিয়েট করা হয়, করে একটা ভ্যালুতে অ্যারাইজ করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে টোটাল লসের ক্ষেত্রে পুরো জিনিসটার একসঙ্গে ভ্যালু ঠিক করা হয় না, ডেপ্রিসিয়েশন ওইভাবে করা হয় না, কিভাবে আলাদা আলাদাভাবে করা হয়, মানে টায়ারের আলাদা ডেপ্রিসিয়েশন আলাদা একটা ভ্যালু ঠিক করা হয়, চেসিসের আলাদাভাবে করা হয় এবং বডির আলাদাভাবে করা হয়, এই তিনটে ভ্যালুকে অ্যাড করা হয় করে একটা তোমার যে ভ্যালুটা ক্লেম অ্যামাউন্ট সেটাকে ফিক্সড করা হয়, এবং এর থেকে এক্সেসটা মাইনাস, এক্সেস যে ক্লজটা রয়েছে, যে ক্লজে হয়তো কোনো পরিস্থিতি ধরো 1000 টাকা এক্সেস রয়েছে, তো এই যে ভ্যালুটা ঠিক হলো তার থেকে 1000 টাকা মাইনাস করা হয়, সেটাই হচ্ছে টোটাল লস ভ্যালু। ওকে, The salvage is collected by the insurer and disposed of later to reduce their claim outgo.
ক্লেম আউটগো। তাহলে স্যালভেজটা কি করা হচ্ছে? স্যালভেজ হচ্ছে কি, যে পার্টসটা ড্যামেজ পার্টস, তো সেই ড্যামেজ পার্টসটা টোটাল লসের ক্ষেত্রে ইন্স্যুরার কালেক্ট করে এবং পরবর্তীকালে সে ড্যামেজ পার্টসটাকে স্যালভেজ বলা হয় যেটাকে, সেটাকে বিক্রি করে কিছুটা সে তার হয়তো কিছু ভ্যালু সে গেন করে। ওকে, নেক্সট হচ্ছে টোটাল লস ডিউ টু থেফট। মানে যখন থেফট হয়ে যাচ্ছে, কোনো গাড়ি চুরি হয়ে যাচ্ছে, তখন সেটা টোটাল লস হয়ে যাচ্ছে, গাড়িটা তার কোনো আর অস্তিত্বই থাকছে না। সেক্ষেত্রে কি করা হয় দেখো, দিস লস ডিউ টু থেফট উইল হ্যাভ টু বি সাপোর্টেড বাই আ কপি অফ দ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, দ্যাট ইজ FIR, lodged with the police authorities immediately after the theft has been detected। মানে কোনো গাড়ি যদি চুরি হয় তাহলে তাকে পুলিশে গিয়ে FIR লজ করতেই হবে ইনসিওর্ডকে। ওকে, দ্যাট ইজ ম্যান্ডেটারি। It is usual for the insurers to wait for at least 1 month after the vehicle was stolen। মানে ইন্স্যুরার জেনারেলি 1 মাস ওয়েট করে ভেহিকেলটা চুরি হয়ে যাওয়ার পরে। দ্য পুলিশ কিপ দ্য ইনভেস্টিগেশন অন আনটিল দ্য ভেহিকেল ইজ ট্রেসড অ্যান্ড ডেলিভার্ড টু ইটস ওনার। তাহলে এই 1 মাস ধরে পুলিশ এটাকে ইনভেস্টিগেট করে এবং চেষ্টা করে সেই ভেহিকেলটাকে ট্রেস করে তার ওনারের কাছে ডেলিভার করে দেওয়ার। However, if they do not succeed in recovering the vehicle after a period of 90 days, they file away the claim। তাহলে এই 90 দিন পরেও যদি পুলিশ গাড়িটাকে খুঁজে না পায় তখন ক্লেম করা হয়, সার্টিফাইং দ্যাট দ্য থেফট অফ দ্য ভেহিকেল ইজ ক্লাসিফাইড অ্যাজ টু বাট আনট্রেসেবল। This untraced certificate is essential before a total loss claim following theft of vehicle is settled by the insurers। তাহলে এই যে untraced certificate কে দেবে? এটা পুলিশ দেবে। তো that is essential for total loss claim following theft। Okay, next হচ্ছে the ignition keys, RC book etc. are kept in safe custody by the insurer so that these are made readily available if the vehicle is traced at a later date। মানে ধরো 90 দিনের পরে কখনো ভেহিকেলটাকে খুঁজে পাওয়া গেল, তো সেক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এই ইগনিশন কিজ এবং RC বুক এটসেট্রা এগুলো সব ইন্স্যুরারের কাছে সেফ কাস্টাডিতে থাকছে। The IDV is the liability payable in the event of a total loss, whether due to a theft or total loss. Okay, it is defined in the policy and this is the ultimate liability payable by the insurers in such circumstances। তাহলে total loss এর ক্ষেত্রে আমরা জানি যে ultimate liability is the IDV এবং IDV is mentioned in the policy। Okay, maximum total loss এর ক্ষেত্রে পেমেন্ট হতে পারে ওই IDV অ্যামাউন্ট যেটা পলিসিতে মেনশন করা আছে। নেক্সট হচ্ছে রিকভারি অফ স্টোলেন ভেহিকেলস। কি বলছে দেখো, বলছে ক্লেমস অন রিপেয়ার বেসিস অলসো অ্যারাইজ ওয়েন দ্য স্টোলেন ভেহিকেলস আর রিকভার্ড ইন ড্যামেজ কন্ডিশন অ্যান্ড অর স্ট্রিপড অফ সাম পার্টস। হয়তো স্টোলেন ভেহিকেলটা হয়তো খুঁজে পাওয়া গেল ইন ড্যামেজ কন্ডিশনস, বা হয়তো কিছু পার্টস হয়তো তার মধ্যে থেকে চুরি হয়ে গেছে, গোটা ভেহিকেলটা চুরি হয়নি। In such cases, the procedure followed is the same as in case of accidental repairs। তাহলে accidental repairs এর ক্ষেত্রে যেভাবে ক্লেমটা সেটেল করা হয় এভাবেও ঠিক সেভাবে এখানেও ঠিক সেভাবেই হবে। Spot survey is always essential as soon as the vehicle is brought in the police premises। মানে ধরো চুরি হয়ে গেছে ভেহিকেলটা, তার হয়তো 15 দিন পরে সেটাকে খুঁজে পাওয়া গেল, পুলিশ খুঁজে পেল এবং সেটাকে সে প্রথমে পুলিশ অবশ্যই সেটাকে প্রথমে পুলিশ স্টেশনে নিয়ে আসবে, সেখানে কিন্তু স্পট সার্ভে করার জন্য ইন্স্যুরার অবশ্যই সার্ভেয়ারকে পাঠাবে। If this is not done and if the insured is allowed to remove it directly to the repairer's garage for final survey, it is most likely that some more items will be found missing at the time of final survey। তাহলে ধরো যদি এরকম না হয়, যদি ইন্স্যুর্ড ডিরেক্ট পুলিশ স্টেশন থেকে গাড়িটাকে রিপেয়ারার্সের গ্যারেজে নিয়ে চলে গেল স্পট সার্ভে হওয়ার আগেই, তখন সেক্ষেত্রে দেয়ার আর হাই চান্স যে আরো হয়তো কিছু পার্টস হয়তো ইনশিওর্ড বা হয়তো ধরো গ্যারেজে তাদের মরাল হ্যাজার্ডের জন্য তারা হয়তো ওখান থেকে সরিয়ে নিয়ে বলছে যে এগুলো অলরেডি চুরি হয়ে গেছে। তো এটা তো ইন্স্যুরারের কাছে কোনো প্রমাণ থাকছে না। তো যাতে ইন্স্যুরারের কাছে প্রমাণ থাকে যে এক্স্যাক্টলি কি কি ক্ষতি হয়েছে গাড়িটার বা এক্স্যাক্টলি কি কি পার্টস চুরি হয়েছে, তার জন্যই কিন্তু তাকে সেই গাড়িটার একটা স্পট সার্ভে করতে হবে। নেক্সট দেখো অ্যাসেসমেন্ট অন রিপেয়ার বেসিস। কি বলছে দেখো, কোনো গাড়ি যখন রিপেয়ার বেসিস হচ্ছে মানে পার্শিয়াল লস হচ্ছে, তখন সেক্ষেত্রে কিভাবে অ্যাসেসমেন্ট করা হচ্ছে।
While calculating the loss on repair basis, the estimates submitted by the insured consist of 3 heads. তাহলে আমরা কি জানি, কোনো গাড়ি যখন রিপেয়ার করা হয় মানে অ্যাক্সিডেন্ট হয় তখন সেটাকে ইনসিওর্ড ফার্স্টে গ্যারেজে নিয়ে যায়, এবার গ্যারেজের থেকে সে একটা এস্টিমেট কালেক্ট করে, সেই এস্টিমেটটা সে ইনসিওরারের কাছে সাবমিট করে। এবার সেখানে এই এস্টিমেটটা কি কি থাকে, সেই এস্টিমেটে লিস্ট অফ পার্টস ক্লেমড ফর রিপ্লেসমেন্ট, মানে কি কি পার্টস রিপ্লেসমেন্ট করতে হবে তার একটা লিস্ট থাকে। জেনারেল রিপেয়ার্স অ্যান্ড লেবার চার্জেস, মানে ওপেনিং ফিটিং যেটাকে বলা হয়, যে কিছু পার্টস হয়তো খুলে আবার লাগাতে হবে, তো সেটা তার জন্য লেবার চার্জ সেটা থাকে। আর একটা হচ্ছে কেবিন অর বডি অর শো রিপেয়ারিং অ্যান্ড লেবার চার্জেস, মানে হয়তো ধরো তার মধ্যে পেন্টিং চার্জ ও বডি পেন্টিং করতে হবে, এবং সেক্ষেত্রে পেন্টিং চার্জ প্লাস লেবার চার্জ এগুলো সব ইনক্লুড থাকে। তাহলে এইটা হচ্ছে অ্যাসেসমেন্ট অন রিপেয়ার বেসিস, এইভাবে সেটাকে অ্যাসেস করা হয়। Insured is allowed to opt for his repairer so that the vehicle is repaired to his entire satisfaction, and repairer is required to attend repairs properly as recommended by the surveyor. তাহলে ইনসিওর সবসময় চাইবে যে তার গাড়ির ফুল রিপেয়ার হোক, মানে ধরো এমন কোনো একটা সেখানে ড্যামেজ রয়েছে যেটা হয়তো এই অ্যাক্সিডেন্টের সঙ্গে কোনো তার রিলেশন নেই, কিন্তু ইনসিওর চাইবে তার গাড়িটা ফুল রিপেয়ার হোক, কিন্তু রিপেয়ারারকে সার্ভেয়ার যেটা তাকে রেকমেন্ড করেছে সেই মতনই গাড়িটাকে রিপেয়ার করতে হবে, এবং এক্সট্রা যদি কোনো রিপেয়ার সে করে তাহলে তার জন্য কিন্তু ইনসিওরার ইজ নট লায়াবেল, ওকে, ইনসিওরার কিন্তু সেই অ্যামাউন্টটা পেমেন্ট করবে না। নেক্সট হচ্ছে দ্য সেটেলমেন্ট অন রিপেয়ার বেসিস ইজ সাবজেক্ট টু সুটেবল ডেপ্রিসিয়েশন অন মেকানিক্যাল পার্টস অন দ্য বেসিস অফ ইয়ার অফ ম্যানুফ্যাকচার অ্যান্ড অর রাবার অর প্লাস্টিক অ্যান্ড ফাইবার পার্টস। তো অবশ্যই রিপেয়ারের ক্ষেত্রে অবশ্যই যেটা ডেপ্রিসিয়েশন আছে, যেটা ফিক্সড ডেপ্রিসিয়েশন আছে সেটা হবে। এরপর হচ্ছে দেখো, অল দ্য ড্যামেজড পার্টস ফর হুইচ রিপ্লেসমেন্টস আর অ্যালাউড বিকামস দ্য প্রপার্টি অফ দ্য ইনসিওরার। তাহলে যে সমস্ত ড্যামেজ পার্টসের জন্য রিপ্লেসমেন্ট করা হলো, মানে ড্যামেজ পার্টসটা ফেলে দিয়ে নতুন কোনো পার্টস লাগানো হলো, সেই যে ড্যামেজ পার্টসটা দ্যাট ইজ দ্য প্রপার্টি অফ দ্য ইনসিওরার। The settlement on repair basis is subject to suitable depreciation and principle of contribution to applicable for the requirement of indemnity. অবশ্যই আমরা জানি যে মোটর ইন্স্যুরেন্স সবসময় প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটিকে ফলো করছে, এবং সেই প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটিতে বলা হচ্ছে যে কোনো ইনসিওর তার লসের আগে যে পজিশনে ছিল লসের পরেও যাতে সে ঠিক সেই পজিশনে থাকতে পারে, সে যাতে কোনোভাবে কোনো কিছু গেইন করতে না পারে। তো সেই জন্য ডেপ্রিসিয়েশন হবে, কোনো একটা পুরোনো পার্টস রিপ্লেসমেন্ট করে নতুন পার্টস লাগানো হয়েছে, তো সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হবে, এবং প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশনও দেখা হবে, মানে ওই ইনসিওরের ওই সাবজেক্ট ম্যাটারের জন্য অন্য কোথাও ইন্স্যুরেন্স করা আছে কিনা সেটাও দেখা যাবে, যাতে সে দুটো ইন্স্যুরেন্স কোম্পানির থেকে একটা অ্যাক্সিডেন্টের জন্য দুবার ক্লেম না নিতে পারে। নেক্সট হচ্ছে, ইন দ্য কেস অফ কমার্শিয়াল ভেহিকেলস, পার্টিকুলারলি হোয়েন গুডস ক্যারিং ভেহিকেলস মিট উইথ serious accident in remote parts on the highway, it is usual practice for the insurers to arrange for what is known as a spot survey. তাহলে কোনো কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কোনো হাইওয়েতে বা কোনো রিমোট বা কোনো জায়গায় কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে ইনসিওরার কিন্তু স্পট সার্ভে অ্যারেঞ্জ করছে। The spot surveys helped to establish the extent of damage caused by the accident so that it is not exaggerated by the claimant after the vehicle reaches the place of repair. অবশ্যই যেটা আমরা থেফটের ক্ষেত্রে পড়লাম সেই একই কারণে, যাতে না ওই ড্যামেজটাকে যাতে না কোনোভাবে এক্সাগারেট করতে পারে ক্লেমেন্ট, সেই জন্যই যে স্পটে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই স্পটেই ইনস্ট্যান্টলি সার্ভেয়ারকে পাঠিয়ে একটা স্পট সার্ভে রিপোর্ট ইনসিওরার নিচ্ছে। The final survey is carried out when the vehicle is brought to the repairer's garage. তাহলে ফাইনাল সার্ভে কখন হচ্ছে, যখন ভেহিকেলটা রিপেয়ারের গ্যারেজে আসছে এবং রিপেয়ারার একটা এস্টিমেট দিচ্ছে, তারপরে আবার ফাইনাল সার্ভে হচ্ছে। নেক্সট হচ্ছে ক্যাশ লস নেট অফ স্যালভেজ অর ক্যাশলেস। কি বলছে দেখো, বলছে সেটেলমেন্ট when a claim is settled on repair basis, the payment is made either direct to the repairers against his bills or cash memos, or to the insured on production of receipt bill of the repair. তাহলে জেনারেলি কি হয়, যদি কোনো রিপেয়ার বেসিস যদি কোনো ক্লেম হয়, মানে কোনো পার্শিয়াল লস হচ্ছে, তখন সেক্ষেত্রে
একটা দুরকম ভাবে পেমেন্ট হয়। একটা হচ্ছে রিপেয়ারারকে ডিরেক্টলি ইনশিওরার পেমেন্ট করে দেয়, আর একটা হচ্ছে যে রিপেয়ারারের কাছ থেকে বিল বা ক্যাশ মেমো একটা কিছু নিয়ে ইনশিওর্ড রিপেয়ারিংটা করিয়ে নেওয়ার পরে ইনশিওরারের কাছে সেই বিলটাকে প্রডিউস করে এবং সেই টাকাটা ইনশিওর্ডকে পেমেন্ট করে। Wherever a claim is settled on total loss basis, the salvage becomes the property of the insurer. টোটাল লস বেসিস হলে আমরা জানি যে স্যালভেজটা মানে ড্যামেজ যে পার্টস গুলো সেটা প্রপার্টি অফ দ্য ইনসিওরার। However, under certain circumstances, insurers settle total loss claims without claiming the salvage or reimburse the insured with his repairs bill without submission of repair bills or without even verifying whether the vehicle is or will be repaired or not. তাহলে এটাকেই বলা হচ্ছে ক্যাশ লস নেট অফ স্যালভেজ। এক্ষেত্রে কি হচ্ছে, একটা সার্ভেয়ার টোটাল লস হচ্ছে এবং সেক্ষেত্রে সার্ভেয়ার গিয়ে একটা ভ্যালু ঠিক করে দিচ্ছে যে এই ভ্যালুটা তার লস হয়েছে এবং ইনসিওরার ডিরেক্টলি ইনসিওরডকে সেই অ্যামাউন্টটা পেমেন্ট করে দিচ্ছে এবং তারপরে সে আর কিছুই ইনসিওরার আর কিছুই দেখছে না, না তো সে ড্যামেজ পার্টস কালেক্ট করছে মানে না তো সে স্যালভেজ কালেক্ট করছে, আর না তো সে এটাও দেখছে যে আদতে ইনসিওরার এই ইনসিওর্ড গাড়িটাকে রিপেয়ার করালো কিনা, কি করলো সেটাও সে আর দেখছে না। জাস্ট সার্ভেয়ার যে অ্যামাউন্টটা ফিক্সড করে দিচ্ছে যে টোটাল লস হয়েছে, গাড়িটাতে এত টাকা দেওয়া যেতে পারে, এত টাকা ক্লেম হতে পারে, সেই অ্যামাউন্টটা সে পেমেন্ট করে দিচ্ছে। এটা হচ্ছে ক্যাশ লস নেট অফ salvage basis. These types of settlements are in the nature of compromise mode of settlements and are known as cash loss settlements, which are usually resorted to in the case of commercial vehicle claims payable on repairs basis. Okay. এরপর দেখো কি বলছে, ক্যাশ লস সেটেলমেন্ট। ক্যাশ লসের ক্ষেত্রে কি বলছে দেখো, বলছে বাই দেয়ার ভেরি নেচার repairs to a vehicle have to be carried out by different workshops depending on whether it is tin work, body work or mechanical work etc. বিভিন্ন ওয়ার্কশপে ইনসিওর্ড গাড়িটাকে নিয়ে যেতে পারে। The owner of a vehicle is in no position to finance the entire job himself, especially when the outlay is large and has to wait for reimbursement from the insurers after the complete job has been carried out and verified by the surveyor. তাহলে এরকম যদি কোনো কেস হয় যেখানে ধরো ইনসিওর্ডের পক্ষে রিপেয়ারের কাছ থেকে গাড়িটাকে নিজের পয়সা দিয়ে সারিয়ে নেওয়া সম্ভব নয়, মানে সে প্রথমে নিজের পয়সা দিয়ে গাড়িটাকে সারাবে, তারপরে বিলটা বা ক্যাশ মেমোটা ইনসিওরারের কাছে জমা করবে, তবে সে অ্যামাউন্টটা ইনসিওরডকে পেমেন্ট করবে, কিন্তু প্রথমে যে রিপেয়ারকে যে গ্যারেজকে যে টাকাটা দিয়ে সারাতে হবে সেই অ্যামাউন্টটা তার কাছে নেই, তখন সেক্ষেত্রে যে সেটেলমেন্টটা হয় সেটাকে বলা হয় ক্যাশ লস সেটেলমেন্ট। In such a situation, both the parties to the insurance contract come to an arrangement whereby the insured agrees to accept a sum which is lower than the assessed amount by say 25% to 30% and the insurer agrees to pay it in cash without insisting that the repairs will be carried out. তাহলে সেক্ষেত্রে কি হয়, সার্ভেয়ার যে অ্যামাউন্টটা অ্যাসেস করেছে তার থেকে সেটা নিয়ে একটা তোমার নেগোসিয়েশন হয়ে মোটামুটি ওই 25% to 30% সেই অ্যামাউন্ট থেকে লেস করে ইনসিওর্ডকে পেমেন্ট করে দেয় ইন ক্যাশ, এবং সে কিন্তু তারপরে আর দেখতে যায় না যে রিপেয়ার আদতে তারপর কতটা হলো বা আদৌ হলো কিনা, সেটা আর সে দেখে না। সে ওই দুজনে মিলে একটা কন্ট্রাক্টে এসে ওই যে অ্যামাউন্টটা সার্ভেয়ার অ্যাসেস করেছে তার থেকে 25 to 30% লেস করে তাকে ইনসিওর্ডকে অ্যামাউন্টটা পেমেন্ট করে দেয়। ওকে, দ্যাট ইজ ক্যাশ লস সেটেলমেন্ট। নেক্সট হচ্ছে ক্যাশলেস সেটেলমেন্ট। দেখো কি বলছে, মোস্ট ইনসিওরার্স হ্যাভ এন্টার্ড ইনটু এগ্রিমেন্ট with a host of repairers including authorized repairers of the manufacturers to repair the vehicles claim by charging inadmissible cost only, and the admissible claim cost are directly paid by the insurance company directly to the repairer. তাহলে জেনারেল ক্ষেত্রে কি হয়, ইনসিওরারদের সঙ্গে কিছু গ্রুপ অফ রিপেয়ারার্সের একটা এগ্রিমেন্ট অলরেডি করা থাকে যেখানে বলা হয় যে ক্লেম অ্যামাউন্ট হবে সেটা ডিরেক্টলি রিপেয়ারকে ইনসিওরার পেমেন্ট করে দেবে, মানে ইনসিওর্ডকে এখানে কোনো টাকা আর খরচা করতে হবে না, যদি না কোনো এক্সট্রা কোনো যেটা ক্লেমের মধ্যে আসছে না
সেরকম কোনো যদি অ্যামাউন্ট থাকে তাহলে সেটা ইনসিওরডকে পেমেন্ট করতে হবে। যেরকম হয়তো পলিসি এক্সেস এরকম ধরনের কিছু যদি থাকে সেটা ইনসিওরডকে পেমেন্ট করতে হবে। আদারওয়াইজ বাকি টাকাটা কোনোটাই ইনসিওরডকে আর আলাদা করে পেমেন্ট করতে হবে না, ইনসিওরার ডিরেক্টলি রিপেয়ারারকে সেই পেমেন্টটা করে দেবে। These are termed as preferred garages। তাহলে এই যে গ্যারেজগুলো, যে লিস্টেড গ্যারেজগুলো রয়েছে তাদেরকে বলা হয় preferred garages. This facility is offered to private car insureds only। তাহলে এই this facility is offered to the private car only. Customers opting for repairs as these preferred garages are required to drive or tow the vehicle to the garage। তাহলে কাস্টমারকে সেই পার্টিকুলার গ্যারেজে, যে যার সাথে ক্যাশলেস সেটেলমেন্ট আছে ইনসিওরারের, এরকম গ্যারেজে তার ড্যামেজড ভেহিকেলটাকে নিয়ে আসতে হবে। The surveyor is sent by the insurer to the garage for assessment of the loss. Once the vehicle is repaired, the insured is informed to collect the vehicle and pay the difference in charges, that is the inadmissible cost of repairs like depreciation, deductible and other unrelated charges। তাহলে এই ধরনের কোনো আনরিলেটেড চার্জেস ছাড়া বাকি ক্লেম অ্যামাউন্টটা, যেটা পেয়েবল ক্লেম অ্যামাউন্ট, সেটা ইনসিওরার ডিরেক্টলি রিপেয়ারারকে পেমেন্ট করে দেবে। The rest of the payment is made directly by the insurers to the garage। ওকে, তাহলে আজকে এতটাই। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরে আমরা এই চ্যাপ্টার 5 এর নেক্সট পার্ট পড়ব। আজকের মতন এতটাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।